রাতে দেশ ছাড়ছে বাংলাদেশ দল। টি-20 বিশ্বকাপের দ্বিতীয় পর্বে খেলার লক্ষ্য। ঢাকায় বৈশ্বিক সংলাপ। ফিলিস্তিনি ও রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে জাতিসংঘকে আহ্বান প্রধানমন্ত্রীর। পররাষ্ট্রমন্ত্রী ও সচিবের সাথে ডোনাল্ড লুর বৈঠক। দৃষ্টিভঙ্গি বদলেছে যুক্তরাষ্ট্রের, বলছে সরকার। এডিসের লার্ভা ধ্বংসে মে মাসকে গুরুত্বপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। কৌশল বদলানোর পরামর্শ। আমন্ত্রণ চ্যানেল 24 এর বিকেল 4টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি। শিরোনামগুলো আপনাদের সাথে আছি আমি ফারজানা নিশি। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। শুরুতেই জানাবো খেলার খবর। যুক্তরাষ্ট্র সিরিজ ও টি-20 বিশ্বকাপে অংশ নিতে আজ রাতে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। সকাল থেকেই ব্যস্ততা চলছে ক্রিকেটারদের। দুপুরে আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নেন 15 ক্রিকেটার। যদিও এখনও বিশ্বকাপ জার্সি উন্মোচন করেনি বাংলাদেশ দল। স্যুট পরে ফটো সেশনে হাজির হন সবাই। বিসিবি সভাপতি নাজমুল হাসান থেকে শুরু করে পরিচালক জালাল ইউনুস উপস্থিত ছিলেন। সভাপতির এক পাশে ছিলেন অধিনায়ক নাজমুল শান্ত, আরেক পাশে সহ অধিনায়ক তাসকিন আহমেদ। অধিনায়কের পাশে ছিলেন সাকিব আল হাসান। এর আগে সকালে মিরপুরে শেষবার স্কোয়াডে থাকা বেশিরভাগ ক্রিকেটাররা অনুশীলন করেছেন। মূল মাঠে দীর্ঘক্ষণ ফিটনেসের পাশাপাশি কাজ করেছেন ফিল্ডিং নিয়েও। তবে এ সময় দলের সাথে ছিলেন না সাকিব আল হাসান ও হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এরপর সবাই জিমে ঘাম ঝরান। বিশ্বকাপে গ্রুপ পর্ব পেরোনোর অভিন্ন লক্ষ্য বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। তবে সেটা চ্যালেঞ্জিং হবে মনে করছেন তারা। প্রথম ম্যাচ থেকেই সহ অধিনায়ক তাসকিনকে পাওয়ার ব্যাপারে আশাবাদী শান্ত। স্কোয়াড নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন দুজনে। আমরা যে গ্রুপে আছি তুলনামূলকভাবে খুব একটা যে দুর্বল গ্রুপ সেটা বলবো না। তো আমাদের জন্য এটা ডিফিকাল্ট হবে। যদি আমরা এটা পার করতে পারি তখন আমরা আবার সুন্দরভাবে আলাদা আলাদা করে প্ল্যান করতে পারবো। কারণ টি-20তে এটা আমি বিশ্বাস করি কোনো ছোট দল বড় দল নেই। আমরা আশা করছি যে আজকে সুস্থ হয়ে যাবে, প্রথম ম্যাচ থেকে অ্যাভেলেবেল থাকবে। যদি না থাকতে পারে তাহলে এটা অবশ্যই আমাদের টিমের ওয়ান অফ দ্য বেস্ট বোলার এবং মেইন বোলার আমি বলবো। না থাকতে পারলে সেক্ষেত্রে আমাদের যে ব্যাকআপ অপশন আছে ওটা নিয়েই আগাইতে হবে। বাট অবশ্যই আমি যেটা আশা করি বা মেডিকেল ডিপার্টমেন্ট থেকে যতটুকু বুঝতে পেরেছি আমার মনে হয় সে প্রথম ম্যাচ থেকে খেলতে পারবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো একটা লেগ স্পিনার এখন আমাদের টিমে আছে, যে রিসেন্টলি অলমোস্ট সবগুলো ম্যাচে পারফর্ম করছে, ব্যাটিং পাশাপাশি বোলিং পাশাপাশি ব্যাটিং। আর সবথেকে বড় কথা হলো ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার মনে হয় আমাদের টিমে। সো কমপ্লিট একটা প্যাকেজ। ও যদি ওর সেরাটা দিয়ে খেলতে পারে আমার মনে হয় টিম অনেক দূর আগাবে। বিশ্বকাপের আগে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে যুক্তরাষ্ট্র সিরিজ গুরুত্বপূর্ণ হবে। এছাড়া আমাদের সেরা কম্বিনেশন পাওয়ার চেষ্টা থাকবে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলে আসছে, তাই যথারীতি প্রত্যাশা অনেক বেশি। তবে আমাদের প্রাথমিক লক্ষ্য গ্রুপ পর্ব পার করা। আগে বিশ্বকাপে যা করতে পারেনি এবার সেটা করে দেখাতে চাই। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। ফিলিস্তিনি ও রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে বৈশ্বিক সংলাপে এ আহ্বান জানান তিনি। এ সময় সরকার প্রধান বলেন, নারী উন্নয়নে সম্মিলিত সামাজিক আন্দোলনের বিকল্প নেই। 2024 সালে জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন আইসিপিডির 30 বছর পূর্তি উদযাপন করছে জাতিসংঘ সহ বিভিন্ন দেশ। এরই অংশ হিসেবে ঢাকায় শুরু হলো জনসংখ্যাগত বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন শিরোনামে বৈশ্বিক সংলাপ। বাংলাদেশের সাথে দুদিনের এই আয়োজনের যৌথ আয়োজক বুলগেরিয়া এবং জাপান। এতে যোগ দিয়েছেন 48টি দেশের প্রতিনিধি। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের জনগণের জীবনমান উন্নয়নে নেওয়া পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আহ্বান, উন্নয়নের মূল চালিকা শক্তি হিসেবে নারীদের তৈরি করার। বাল্যবিবাহ, যৌতুক, নারীর প্রতি সহিংসতা রোধে সম্মিলিত সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই। আমাদের মেয়েদের কেবল ভুক্তভোগী হিসেবে না দেখে
তাদের পরিবর্তনের মূল চালিকা শক্তি হিসেবে প্রস্তুত করতে হবে। স্মার্ট দেশ গড়ার লক্ষ্যের কথা জানিয়ে সরকার প্রধান বলেন, জনসংখ্যা নীতি যুগোপযোগী করছে সরকার। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করাই লক্ষ্য। নতুন নীতিতে 2041 থেকে 61 পর্যন্ত যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অব্যাহত থাকবে তা কাজে লাগিয়ে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার কর্মদক্ষতা সৃষ্টি এবং উন্নয়ন ও কর্মমুখী শিক্ষার প্রসারের উপর আমরা গুরুত্ব আরোপ করছি। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে মিয়ানমার থেকে জোরপূর্বক উচ্ছেদকৃত রোহিঙ্গা ও নিপীড়িত ফিলিস্তিনিদের কথা। আমি আশা করি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য, বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আহ্বান জানান বিশ্বের বিপুল জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিতের। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। এবার দেশের বাইরের খবর জানাবো। গাজার জাবালিয়া ও রাফায় প্রতিরোধের চেষ্টা করছে হামাস। এরই মাঝে আরও 82 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। মধ্য গাজার নুসরাত ক্যাম্পেও অব্যাহত আছে হামলা। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন। গাজার সব জায়গায় হামলার জোর বাড়ানোয় নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন 5.5 লাখ মানুষ। উপত্যকায় 7 মাসের বেশি সময়ের যুদ্ধে এ পর্যন্ত প্রাণ গেছে 35,173 জনের। এর মধ্যে 36% নারী ও শিশু। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সফরের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে বৈঠকে দুদেশের সম্পর্ক উন্নয়ন সহ নানা ইস্যুতে আলোচনা হয়। এছাড়া সকালে গুলশানের ইএমকে সেন্টারে জলবায়ু সংক্রান্ত এক বৈঠকে যোগ দেন ডোনাল্ড লু। পরে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠক করেন তিনি। পরিবেশ মন্ত্রী জানান, নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের ভিন্ন দৃষ্টিভঙ্গিতে কিছুটা অস্বস্তি থাকলেও বর্তমানে তা নেই। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়, চাওয়া হয় জলবায়ু তহবিল ও প্রযুক্তিগত সহায়তা। বাইল্যাটারাল আমরা আজকে যে আলোচনাটা করছি এখানে একটা আন্তর্জাতিক প্রেক্ষাপট ছিল, যেমন আমরা কি বলছি আমাদের UNFCCC কপ প্রসেস, সেখানে আমরা একসাথে কিভাবে সহযোগিতা করতে পারি। আরেকটা এরিয়া হচ্ছে একটা গ্লোবাল প্লাস্টিক ট্রিটি, একটা চুক্তি, সেটা বর্তমানে নেগোসিয়েশনে আছে। সেখানেও বাংলাদেশ এবং আমেরিকা যদি আমাদের পজিশন একই হয় সেখানে আমরা কিভাবে কাজ করতে পারি। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। এডিসের প্রজনন স্থল ধ্বংসে গুরুত্বপূর্ণ চলতি মাস। এ সময় লার্ভা নির্মূল করা না গেলে ডেঙ্গুর প্রকোপ বন্ধ হবে না, কথা বলছেন বিশেষজ্ঞরা। মশা মারতে সিটি কর্পোরেশনের বিদ্যমান কৌশল পরিবর্তনের পরামর্শ দিয়েছেন তারা। আশিকিন প্রিন্সের রিপোর্ট। এখনো শুরু হয়নি ডেঙ্গুর মৌসুম, তবে আশঙ্কাজনক হারে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গেল বছরের 13 মে পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হন 1225 জন, আর মৃত্যু হয় 12 জনের। আর এবছরের 13 মে পর্যন্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে আক্রান্ত ও মৃত্যু বেড়েছে দ্বিগুণ। এ বছরের 13 মে পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 2496 জন, আর মারা গেছেন 29 জন। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কথা হয় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বেনজির আহমেদের সাথে। তার পরামর্শ, নিয়তির উপর ছেড়ে দিয়ে নয়, কর্মকৌশলের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে ডেঙ্গু। এডিস মশার জন্য ফগিং এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো পানি অপসারণ করা। কারণ ফগিং দ্বারা যে মশাটা উড়বে সেটা আপনি মারবেন, কিন্তু নিচে যদি এখানে অনেক লার্ভা থাকে, অনেক বাচ্চা থাকে, কয়েকদিন পরেই তারা অ্যাডাল্ট হয়ে যাবে, কাজে ওই ফগিংটা কার্যকর হবে না। কিন্তু আমি যদি একটা পাত্র উল্টিয়ে দিই, সেখানে হয়তো 1000 লার্ভা ছিল, তাহলে আই এম কিলিং 1000 লার্ভা। তার মতে মে মাসে মশার প্রজনন স্থল ধ্বংস করতে পারলে পরবর্তী মাসগুলোতে ডেঙ্গু পরিস্থিতি অনেকটাই সহনীয় হবে। জুন জুলাই মাস হলো মেইন সিজন, তাহলে মেইন সিজনে যদি আপনি রুগী কমিয়ে রাখেন তাহলে তো ভাইরাস কম, সুতরাং ছড়াবে কম।
আবার যদি জুন মাসে যে মশাটা কমিয়ে ফেলতে পারেন তাহলে আবার জুলাই মাসের জন্য ইউ আর ডুইং সামথিং। আমাদের কৌশলটা হচ্ছে এরকম। মশা নিয়ন্ত্রণে 2023-24 অর্থ বছরে ঢাকা উত্তর সিটির বাজেট 84,50,00,000 টাকা, আর দক্ষিণ সিটির মশা নিয়ন্ত্রণে কীটনাশক ব্যবহারের জন্য বাজেট 38,50,00,000 টাকা। ঢাকা একটা অনেক বড় শহর, তো সুতরাং এখানে যে ফগিং করতে যে ওষুধ লাগে সেইখানেই বার্ন আউট হয়ে যায়। এখানে 2-3টে ঘটনা ঘটে, মাঝে মাঝে রেজিস্ট্যান্স হয়, যে ওষুধটা কেনা হয় সেটা কার্যকারিতা থাকে না। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। কিছুক্ষণ আগে যেমনটি জানাচ্ছিলাম, পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। বৈঠকটি শেষে সেখানে ডোনাল্ড লু কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। It was great to see you today. It's been a wonderful experience to be back in Bangladesh. Ambassador Haas and I are going to go play a little cricket now with your national women's team. Thank you all. Thank you. Thank you so much, Mr. Lu. Thank you. পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু কথা বলছিলেন, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। শৃঙ্খলা আনতে না পারলে নিরাপদ সড়কের স্বপ্ন দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানী বনানীতে বিআরটিএ সদর কার্যালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় এই মন্তব্য করেন তিনি। জানান, ঢাকায় মোটরসাইকেলে 2 জনের বেশি যাতায়াত করতে পারবে না, সরকারের এমন সিদ্ধান্তে 90% সফলতা এসেছে। ফিটনেসবিহীন গাড়ি রাস্তা থেকে তুলে দিয়ে তা ধ্বংস করবে প্রশাসন। এ সময় সড়ক পরিবহন মালিকদের সাথে বৈঠকে সংশ্লিষ্টদের নানা নির্দেশনা দেন মন্ত্রী। নো হেলমেট নো ফুয়েল, এই নীতিতে আমরা যাব, এটা একটা সিদ্ধান্তই আমরা নিলাম। সড়কে পরিবহনে শৃঙ্খলা যদি না আসে তাহলে আমরা নিরাপদ সড়কের স্বপ্ন দেখি কি লাগে। ফাঁসির চূড়ান্ত রায়ের আগে কনডেমড সেলে নেওয়া যাবে না মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে। হাইকোর্টের এমন রায় স্থগিত করেছেন চেম্বার আদালত। দুপক্ষের শুনানি শেষে আগামী 25 আগস্ট পর্যন্ত রায়টি স্থগিত করেন চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আসাদ উদ্দিন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। উভয় পক্ষকে শুনানি করেছেন মাননীয় আদালত, মাননীয় জাজ ইন চেম্বার উভয় পক্ষকে শুনানি করে এই হাইকোর্ট বিভাগের যে ডাইরেকশনস অবজারভেশনসের কার্যকারিতা আগামী 25 আগস্ট পর্যন্ত স্থগিত করেছেন এবং এরই মধ্যে রাষ্ট্রপক্ষকে নির্দেশনা দিয়েছেন তারা যেন রেগুলার লিভ পিটিশন CP ফাইল করেন। চলতি বছর এ পর্যন্ত আত্মহত্যা করেছেন 188 শিক্ষার্থী। মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের 3 দিনেই আত্মহননের পথ বেছে নেয় অন্তত 10 জন। বিশেষজ্ঞদের মতে পারিবারিক চাপ, দারিদ্র্য, প্রতিযোগিতার সংস্কৃতি আর সামাজিক যোগাযোগ মাধ্যম উস্কে দিচ্ছে শিক্ষার্থীদের। জুমাতুল বিদার রিপোর্ট। পরিবার বুঝে ওঠার আগেই অবসান এক ছোট্ট জীবনের। কাঙ্ক্ষিত ফলের ব্যর্থতা কেন আর কিভাবে এত ভারী হয়ে উঠল সুমাইয়ার জীবনে? আমি একবার মূর্খ, আমার কাগজপাতি ধারা মতো একটা বাচ্চা পাইতে নাই, তাকে এই আশা করছিলাম। কন্ট্রোল করবে পারেন কেন, একসাথে সবাই পরীক্ষা দিছে, এইটাই ওর মাথার ঘুরপাক খাইছে। প্রতি বছরই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমানা পরীক্ষার ফল প্রকাশের পর আত্মহত্যার পথ বেছে নেয় অনেক শিক্ষার্থী। আঁচল ফাউন্ডেশনের তথ্য বলছে 2023 সালে দেশে আত্মহনন করেছে 513 শিক্ষার্থী, আর চলতি বছর জানুয়ারি থেকে 14 মে পর্যন্ত আত্মহত্যা করেছে প্রায় 188 জন শিক্ষার্থী। যারা ভালো করে তাদের নিয়ে উৎসব করি, রাষ্ট্র তাদের নিয়ে উৎসব করে,
কিন্তু যারা ঝরে গেল, যারা পারলো না, তাদেরকে যে একটু বুস্ট আপ করা, তাদের জন্য একটা সেল তৈরি করা, যে আচ্ছা এরা এবার পারলো না, কেন পারলো না, কি কি কারণে পারলো না, সেগুলো নিয়ে তাদেরকে একটু সহায়তা করা, এই সেলটা কিন্তু আমাদের নাই। হ্যাঁ, যে কনফিডেন্সিয়াল থাকবে। বিশেষজ্ঞের মতে আত্মহত্যার ঘটনা ঘটলে পরিবারের অন্য সদস্যদেরও আত্মহননের ঝুঁকি থেকে যায়, যদিও পরিবার সহযোগিতার হাত বাড়ালেই বদলাতে পারে চিত্র। এমন বাবা মায়েরা একদম সরাসরি কিন্তু বলে, মুখ দেখাতে পারছি না, তোমার তো আসলে বেঁচে থাকার কোনো অর্থ নাই, পরোক্ষভাবে এভাবেই বলা হয়ে যায়। তো এই মেসেজটাই আসলে ওই সময় এই শিশুটি আসলে গ্রহণ করে। বাইরে থেকে আসলে যতই আক্রমণ আসুক, যতই রিস্ক ফ্যাক্টর থাকুক, পরিবার ঠিক থাকলে শিশুর মানসিক স্বাস্থ্য বা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যটা তার সুরক্ষিত থাকে। তবে কি দারিদ্রতা, প্রতিযোগিতার সংস্কৃতি আর সোশ্যাল মিডিয়া সবটাই উস্কে দিচ্ছে শিক্ষার্থীদের, নাকি সমাজ বিষণ্ণতা, মানসিক চাপ কিংবা আত্মহনন প্রবণতার স্বাভাবিকীকরণ প্রক্রিয়ার পদ্ধতিগত কারণগুলো এড়িয়ে যাচ্ছে? যখন ঘটনা ঘটছে আমরা তখন এটা নিয়ে কথা বলছি, আবার কয়েকদিন পরে থেমে যাচ্ছে, কিন্তু এটা যে এটাকে স্বীকার করতে হবে যেরকম একটা সামাজিক সংকট আছে। হয়তো সে একটা গ্রেড কম পেয়েছে, তার মানে সে আর ভর্তি হতে পারবে না, তাকে পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না, তাতে একটা পরীক্ষা নিচ্ছে, সেই পরীক্ষাতেও সে ভালো করতে পারে। বিশেষজ্ঞ বলছেন, পরিস্থিতি বিবেচনায় শিশু কিশোরের মানসিক স্বাস্থ্যের প্রতি সচেতনতার বিকল্প নেই। পদ্ধতিগত দিকগুলোকে মাথায় রেখেই যত্নে থাকুক মন। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। গোপালগঞ্জ সদরে উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছে এক যুবক। গুলিবিদ্ধ হয়েছে আরও 5 জন। ভাঙচুর করা হয়েছে বেশ কিছু দোকানপাট ও বাড়িঘর। গতরাতে চন্দ্রদিঘলিয়ায় ভূঁইয়াপাড়ায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, পরাজিত চেয়ারম্যান প্রার্থী লিয়াকত আলীর সমর্থক পরশ বিশ্বাসের সাথে বিজয়ী প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়ার সমর্থক দীপ ও সিমনের কথা কাটাকাটি হয়। এর জেরে লিয়াকত আলীর সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। সে সময় গুলি চালায় কামরুজ্জামান ভূঁইয়ার সমর্থকরা। এতে গুলিবিদ্ধ হন 6 জন। তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে মারা যান ওসিকুর ভূঁইয়া। দর্শক, এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রোল্যান্ড লুর সাথে বৈঠক শেষে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আমরা সরাসরি চলে যাব সেখানে। আন্তরিকতাপূর্ণ পরিবেশে, হৃদ্যতাপূর্ণ পরিবেশে দুই দেশের সম্পর্ক আরও গভীর এবং বিস্তৃত করার লক্ষ্যেই আলোচনা হয়েছে এবং আমরা with very positive note, we came with a very positive note এবং দুই দেশের সম্পর্ক, আমাদের দুই দেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার। আমাদের বহুমাত্রিক সহযোগিতার ক্ষেত্র রয়েছে এবং একই সাথে গত 53 বছরের আমাদের অভিযাত্রায় মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে, আমাদের স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে। সেজন্য তাকে ধন্যবাদ জানিয়েছি। এবং আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী পরপর 4র্থবার এবং 5মবারের মতো সরকার গঠন করার পর মার্কিন প্রেসিডেন্ট তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছিলেন এবং সম্পর্ককে ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন। সেই ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার অভিপ্রায়ের সাথে সামঞ্জস্যপূর্ণভাবেই ইউএস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যেই তিনি সফরে এসেছেন এবং সেই লক্ষ্যেই আমাদের সমস্ত আলোচনা হয়েছে। এবং আমি তাকে ইউএস কিন্তু আমাদের দেশে সিঙ্গেল কান্ট্রি হিসাবে ইউএস ইজ দ্য বিগেস্ট ডেস্টিনেশন অফ আওয়ার এক্সপোর্ট এবং ইউএস আমাদের দেশে সিঙ্গেল কান্ট্রি হিসেবে হাইয়েস্ট ফরেন ইনভেস্টর, আমাদের দেশে বিগেস্ট ফরেন ইনভেস্টর এখন পর্যন্ত। আমি তাকে আরও অনুরোধ জানিয়েছি যে আমরা বাংলাদেশে 40টি আইটি ভিলেজ করার যে পরিকল্পনা করেছি সেখানে যাতে ইউএস ইনভেস্টমেন্ট, কিছু ইনভেস্টমেন্ট ইতিমধ্যেই আছে, আরও যাতে ইউএস ইনভেস্টমেন্ট বাড়ানো হয় এবং আমাদের স্পেশাল ইকোনমিক জোনগুলোতে
যাতে করে আরও বেশি করে ইউএস ইনভেস্টমেন্ট আসে সে নিয়ে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছে। এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর সাথে বৈঠক শেষে কথা বলছিলেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।